আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন এক মাসে খাবার বিল 20 কোটি টাকা কি করে হয় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেখতে পাবেন 30 জুনের পর কি পরিবর্তন আসতে যাচ্ছে রাজনীতিতে। দেখুন যে 4টি বিষয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত এবং সবশেষে রয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল বিড়ম্বনা সমাধানে কি ভাবছে সরকার। দেখুন এ নিয়ে বিবিসির বিশ্লেষণ কি বলে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল 20 কোটি টাকা কি করে হয় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত 2020-21 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা জানান। শেখ হাসিনা বলেন, বিরোধী দলীয় উপনেতা ঠিকই বলেছেন, এক মাসে 20 কোটি টাকা খাবার বিল অস্বাভাবিকই মনে হচ্ছে। এটি আমরা পরীক্ষা করে দেখছি এত অস্বাভাবিক কেন হবে। যদি কোনো অনিয়ম হয় তবে আমরা ব্যবস্থা নেব। এর আগে আলোচনায় অংশ নিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের হাসপাতালের খাবারের বিল নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কোভিড-19 চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ সরকারি খরচে হোটেলে থাকা খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে থাকা খাওয়ায় একমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব অস্বাভাবিক বলে মনে হচ্ছে বলে বিরোধী দলীয় উপনেতা যেটি বলেছেন এটি স্বাভাবিকভাবেই অস্বাভাবিক বলে মনে হয়। আমরা তদন্ত করে দেখছি এত অস্বাভাবিক কেন হলো। এখানে কোনো অনিয়ম হলে আমরা তার ব্যবস্থা নেব। করোনা ভাইরাস মোকাবেলায় আরও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টি এবং নিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা আরও 4000 নার্স নিয়োগ দিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রীকেও এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেয়া হবে। গত 27 জুন বিশ্বের করোনা পরিস্থিতির কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, এই সময়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 1,02,200 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 5,01,664 জন, অর্থাৎ মৃত্যুর হার 5.01%। সেই তুলনায় আমাদের আক্রান্ত হয়েছেন 1,37,787 জন। 1,738 জন মৃত্যুবরণ করেছেন। 55,727 জন সুস্থ হয়ে ফিরে এসেছেন। কোনো মৃত্যুই কাম্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আক্রান্তের তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার 1.26%, ভারতে 3.08%, পাকিস্তানে 2.03%, যুক্তরাজ্যে 14.03% এবং যুক্তরাষ্ট্রে 5%। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশে আমরা করোনা ভাইরাস জনিত মৃত্যুর হার কম রাখতে সক্ষম হয়েছি, যদিও আমরা চাই না কেউ মৃত্যুবরণ করুক। প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে এই বাজেটে আমরা কর্মসংস্থানের উপর বেশি গুরুত্ব দিয়েছি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জুলাই থেকে তা বাস্তবায়ন করা হবে। লক্ষ্য হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিক উন্নয়নকে আরো অন্তর্ভুক্তিমূলক এবং গতিশীল করা। এখন দেখুন 30 জুনের পর কি পরিবর্তন আসতে যাচ্ছে রাজনীতিতে। দেখুন যে 4টি বিষয় আসতে পারে কঠিন সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য 30 জুনকে একটি সন্ধিক্ষণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষক মহল। তারা মনে করছেন যে বাংলাদেশে 30 জুনের পর রাজনীতিতে, অর্থনীতিতে এবং জনস্বাস্থ্যের বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। 30 জুন জাতীয় সংসদে বাজেট পাশ হবে এবং সবকিছু থমকে আছে বাজেট পাশের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত আছেন বাজেট পাশের অপেক্ষায়। কারণ সাধারণত এই বাজেটের সময় অর্থনৈতিক বিষয়ের দিকে মনোযোগ দেওয়া হয় এবং এজন্য অন্যান্য বিষয়গুলোকে কিছুটা হলেও উপেক্ষা করা হয়। প্রশ্ন হলো যে 30 জুনের পর বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা যে বিষয়গুলো ধারণা করছেন বা 30 জুনের পর যেই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে তার মধ্যে 4টি বিষয় উল্লেখযোগ্য। প্রথমটি হলো মন্ত্রিসভায় রদবদল। এটি মোটামুটি নিশ্চিত যে 30 জুনের পর মন্ত্রিসভায় একটা রদবদল হতে যাচ্ছে। বিশেষ করে করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর মৃত্যুর পর এটা নিশ্চিত যে বাংলাদেশের মন্ত্রিসভায় রদবদল অনিবার্য। যেহেতু বাজেট অধিবেশন চলছে সে কারণে মন্ত্রিসভার রদবদলকে 30 জুনের পর নিয়ে যাওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মন্ত্রিসভার এই রদবদল শুধু ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে হবে নাকি আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে হবে সেটা এক বড় প্রশ্ন। অনেকেই বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবর্তন নিয়ে সরকারের মধ্যেই একটি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে শাসক দলের এমপিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর বিরক্ত। তারা মনে করছেন যে একজন ব্যক্তির বোঝা আওয়ামী লীগ কেন বহন করবে এবং তার জন্য কেন দলের বদনাম হবে। এই বাস্তবতায় স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগেই একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের একজন এমপি বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এখন একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবতা পূরণে কখনো কার্পণ্য করেননি। এই বিবেচনায় স্বাস্থ্যমন্ত্রীর সরে যাবার বিষয়টি এসেছে। দ্বিতীয়ত, লকডাউন কিংবা ঢাকায় করোনা মোকাবেলা। ঢাকার করোনা মোকাবেলার বিষয়টি এখন পর্যন্ত স্থগিত রয়েছে বাজেটের জন্য। কারণ এখন অর্থ বছরের শেষে নানা হিসেব নিকেশ চলছে। বাজেট পাশ হবে এমন সময়ে ঢাকাকে যদি সাধারণ ছুটি বা লকডাউন করে দেয়া হয় তাহলে অনেকগুলো কাজের বিঘ্ন ঘটবে। সেজন্য বাজেট পাশের পর ঢাকায় যে জোনভিত্তিক লকডাউন
লকডাউন বা সাধারণ ছুটি কিংবা গোটা ঢাকাকে লকডাউন করার ব্যাপারে যে সমস্ত মতামতগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের বিষয়ে হয়তো নজর দেওয়া হবে। যারা এই জোন ম্যাপিংগুলো করেছেন বা লকডাউন কার্যকর করবেন তারাও মনে করছেন যে 30 জুনের পর এটা বাস্তবায়ন করা হবে। তৃতীয়ত, অর্থনীতি নিয়ে নতুন চিন্তা। এবারের বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে 1 জুলাই থেকেই। কাজেই এই বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ার উপর নির্ভর করছে দেশের অর্থনীতির অনেক কিছু, বিশেষ করে করোনা পরবর্তী যে অর্থনীতি, সেই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রধানমন্ত্রী ঘোষিত যে প্রণোদনাগুলো রয়েছে তার বাস্তবায়ন, এছাড়াও গরিব এবং প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই কৌশল বাস্তবায়নও হবে এবারের বাজেটের মাধ্যমে। 1 জুলাই থেকে বাজেট বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে। কাজেই আমাদের অর্থনৈতিক গতিপথ নির্ধারণের জন্যও 30 জুন অনেক গুরুত্বপূর্ণ। চতুর্থত, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছে, কিন্তু করোনাকালে বিভিন্ন সেক্টরে বিশেষ করে স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা সামনে চলে এসেছে। এই বাস্তবতায় সরকার আবার কঠিন অবস্থায় যাবে বলে নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন, এবং যারাই এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দুদক মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনাকাটায় যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে সে সমস্ত অনিয়ম দুর্নীতির ব্যাপারে তদন্ত শুরু করেছেন। দুদক কমিশনার বলেছেন এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এই বাস্তবতায় 30 জুনের পর বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানে একটি নতুন রূপ দেখা যাবে। এই অভিযানে আরেকবার ক্যাসিনো কেলেঙ্কারি বা পাপিয়াদের মতো অনেক শীর্ষ দুর্নীতিবাজ আইনের আওতায় আসবে বলে ইঙ্গিত দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই বাস্তবতায় 30 জুনের পর করোনার সঙ্গে বসবাসের এক নবযাত্রা শুরু হবে, এবং সেই নবযাত্রায় বাংলাদেশ কি করবে সেটাই এখন দেখার বিষয়। সবশেষে দেখুন, মহামারীর মধ্যে ভুতুরে বিদ্যুৎ বিল বিড়ম্বনা সমাধানে কি ভাবছে সরকার, এবং এ নিয়ে বিবিসির বিশ্লেষণ কি বলছে। ভুতুরে বিলের কারণে সীমাহীন ভোগান্তিতে ঢাকা এবং ঢাকার বাইরের সাধারণ মানুষ। গত মে মাসে স্বাভাবিকের চাইতে 4 থেকে 10 গুণ বেশি বিল আসার অভিযোগ করেছেন তারা, কিন্তু বিদ্যুৎ অফিস থেকে বলা হয়েছে চলতি মাসের 30 তারিখের মধ্যে এই বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এমন অবস্থায় উদ্বেগের মধ্যে আছেন এই ভোক্তারা। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাফানি রাহা গত 17 বছর ধরে এলিফ্যান্ট রোড এলাকায় থাকেন। প্রতি মাসে তার বিদ্যুৎ বিল আসে গড়ে 4000 টাকার মতো। গত মার্চ এবং এপ্রিল মাসে এই বিল কিছুটা বাড়লেও শুধুমাত্র মে মাসে প্রায় 20,000 টাকা বিল পাঠানো হয়। হঠাৎ এত বেশি বিল আসার কারণ জানতে তিনি স্থানীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাননি। শুধু এক মাসের বিল কিভাবে 20,000 টাকা হয়? মে মাসে তো এত গরমও পড়েনি, তখন ঝড় বৃষ্টি হয়েছিল, আবহাওয়া ঠান্ডা ছিল, এসিও ছাড়তে হয়নি। পরে বিদ্যুৎ অফিসে গেলে তারা জানায় এপ্রিল মাসের বিল অনুযায়ী গড় করা হয়েছে, কিন্তু এটা তো কোনো যৌক্তিক কথা হতে পারে না, বলেন মিস রাফা। ঢাকার মিরপুর, পান্থপথ, গুলশান, বারিধারা, মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদেরও অভিযোগ তাদেরকে মে মাসে স্বাভাবিকের চাইতে কয়েক গুণ বেশি বিল পরিশোধ করতে হয়েছে। পল্লী বিদ্যুতেও একই সংকট। ঢাকার বাইরে পল্লী বিদ্যুতের লাইন যারা ব্যবহার করেন তাদের বিলেও এমন অস্বাভাবিক চিত্র দেখা গেছে। খুলনার কয়রা উপজেলার বাসিন্দা জয়ন্ত মুখার্জিকে এই ভুতুরে বিলের ফাঁদে পড়তে হয়েছে। তিনি বলেন, গত এপ্রিলে আমার বিল এসেছিল 803 টাকা, পরে দেখা যায় আসল বিল এসেছে মাত্র 82 টাকা, মানে প্রায় 10 গুণ বেশি বিল এসেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়রা উপজেলার নিজ গ্রামে থাকছেন মিস্টার মুখার্জি। খুলনা শহরে তিনি যে বাসায় থাকেন গত 3 মাস ধরেই সেটি খালি পড়ে আছে, অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো বিদ্যুৎ খরচ হয়নি। অথচ এই 3 মাসে মোট বিদ্যুৎ বিল প্রায় 2000 টাকার মতো এসেছে। সেই বিল নিয়ে তিনি স্থানীয় বিদ্যুৎ অফিসে গেলে তাকে সমাধান তো দূরে থাকুক, বরং অসংলগ্ন ব্যবহার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভোক্তাদের ভোগান্তির মুখে ফেলা বেআইনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের পক্ষ থেকে জুন মাস পর্যন্ত বিলম্ব ফি ছাড়া বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই হিসাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় জুন মাসের মধ্যে সব বকেয়া বিল পরিশোধের, কিন্তু 3 মাসের বিদ্যুৎ বিল একসঙ্গে করায় সেই সঙ্গে মে মাসের বিদ্যুৎ বিল অনেক বেশি দেখানোয় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি 1 মার্চ থেকে বিদ্যুতের দাম 5 থেকে 10 ভাগ বাড়িয়ে নতুন দাম কার্যকর করায়, এবং বছর শেষে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোই রাজস্ব আদায়ের চাপ থাকায় এত অস্বাভাবিক বিল এসেছে বলে মনে করা হচ্ছে। এমন সংকটময় সময়ে 3 মাসের বিল একসঙ্গে করে ভোক্তাদের এমন ভোগান্তির মুখে ফেলাকে বেআইনি বলে দাবি করছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব এর জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। তিনি বলেন, এই ধরনের বিদ্যুৎ বিল করা অন্যায্য, অযৌক্তিক। এমন বিল করার এখতিয়ার কারণেই 3 মাসের বকেয়া বিল কিস্তিতে দেওয়ার সুযোগ দিতে হবে। এত বিল একসাথে চাপিয়ে দেওয়া, আবার সেটা দিতে না পারলে জরিমানা করা আইনের বরখেলাপের শামিল। বিইআরসির মূল দায়িত্ব হল ভোক্তা অধিকার সংরক্ষণ করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করা। হাইকোর্টের একটি নির্দেশনাতেও বলা আছে ভোক্তাদের যে কোনো অভিযোগ 45 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এই দায়িত্ব পালন না করা বিইআরসির জন্য আদালত অবমাননার শামিল বলে মনে করেন মিস্টার আলম। এই ধরনের বিভ্রান্তি এড়াতে যে পদ্ধতিতে বিল করা প্রয়োজন সে ব্যাপারে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করার জন্য বিইআরসির কাছে সুপারিশ করার কথা জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো কবে নাগাদ সমাধান হবে? করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বেশিরভাগ মানুষ ঘরে অবস্থান করায় বিদ্যুৎ বেশি ব্যবহার হয়েছে, সেই সঙ্গে মিটার না দেখে গড় বিল করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি
এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ পর্যন্ত তার কাছে প্রায় 5 লাখ অযৌক্তিক বিলের অভিযোগ পড়েছে। করোনা ভাইরাসের কারণে বিল রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করতে পারেননি। এ কারণে এমন গরমিল দেখা গেছে। এই অস্বাভাবিক বিল তৈরির পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এপ্রিল মাসের বিল অনুযায়ী মে মাসের বিল সমন্বয় করার মাধ্যমে সামনের 2 সপ্তাহের মাথায় সমন্বিতভাবে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। জনগণের দুর্ভোগ দূর করতে প্রতিটি অযৌক্তিক বিল স্থগিত করে দ্রুত প্রকৃত বিল পাঠানোর দাবি জানিয়েছেন ভোক্তারা এবং তারা এই বিভ্রান্তির পেছনে জড়িত সবার শাস্তিও দাবি করেছেন।